চৌধুরী বাড়িতে এলে মোনালিসাকে উচিত শিক্ষা দেয় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বাড়িতে ফিরলে বাড়িতে পুজোর একটি আয়োজন করা হয়। সেখানে সেখানে অনেক গিফটস নিয়ে আসে মোনালিসা। এটা দেখে অবাক হয়ে যায় পুরো চৌধুরী পরিবার। এরপরে মোনালিসা এসে ওভার অ্যাক্টিং করতে শুরু করে। কম্পাসকে জড়িয়ে ধরে বলতে থাকে, কম্পাস তুই ফিরে এসেছিস, তোর আশাতে যে আমি কতটা খুশি হয়েছি। আমি জানা মাত্রই ছুটে চলে এসেছি, আর বাড়িতে থাকতে পারিনি। আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুই চলে যাওয়ার পরে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে তুই থাকাটা আমার জন্য কতটা জরুরি। তুই যদি না থাকিস তবে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। নিজের নিজের মধ্যে কেমন যেন গুমড়ে গুমড়ে মরছিলাম। মা তো আমাকে ডক্টরও দেখাতে চেয়েছিল, জানিস। মা ভেবেছিল আমি হয়তোবা আমি হয়তোবা মেন্টাল কন্ডিশনে আছি, তাই আমাকে মা ডক্টর দেখাতেও নিয়ে গিয়েছিল। এরপরেই দেখা যায় কম্পাস বলতে থাকে, তা ডক্টর দেখাসনি? তখনই তখনই মোনালিসা বলতে থাকে, না আমি ডক্টর দেখাইনি। আমি বলেছিলাম যে আমি কেন ডক্টর দেখাবো, আমি তো সুস্থ। শুধু কম্পাস নেই বলেই আমার কেমন যেন লাগছে। সবসময় কম্পাসের পিছু লাগতাম, কম্পাসের সঙ্গে আড্ডা দিতাম, মজা করতাম, ওর সঙ্গে যুদ্ধ করতাম, এগুলো করতাম। এখন ও নেই তাই আমার এরকম লাগছে। কিন্তু মা কোনোভাবে বুঝতে চায়নি। মা আমাকে আমাকে নিয়ে গিয়েছিল ডক্টরের কাছে, আমি সেখান থেকে চলে এসেছি। ভালো করে নিয়ে কম্পাস। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ একদম ভালো করেছো, একদম ভালো করেছো। তুমি তো আর মেন্টাল কন্ডিশনে যাওনি, তাই না? তুমি তো আমাকে খুন করতে চেয়েছিলে। এই কথা শুনে মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা বলতে থাকে, এসব তুই কি বলছিস, এসব কি বলছিস তুই? তখনই কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, ভয় পেলে? এমনি মজা করছিলাম। তুমি তুমি ভয় পেয়েছো তাই না? তখনই মোনালিসা বলতে থাকে, না ভয় পাবো কেন, তুই এভাবে বললি তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম যে তুই সব কি বলছিস। এরপরে এরপরে দেখা যায় বিহান মোনালিসাকে বলতে থাকে, আচ্ছা মোনালিসা, তুমি এ বাড়িতে হঠাৎ কি মনে করে? এতদিন তো এলে না। ওই দিন শ্রাদ্ধের পরের থেকে তো আর তোমাকে এই বাড়িতে দেখা যায়নি, তাই তুমি হঠাৎ করে এলে, কেমন যেন লাগছে। তখনই তখনই মোনালিসা বলতে থাকে, কেন বিহান, আমি এসেছি কম্পাসকে দেখতে, তুমি খুশি হওনি? তখনই বিহান বলতে থাকে, না তোমাকে দেখলে সত্যি বলতে এখন আর খুশি হই না, কারণ তোমাকে দেখলে এখন টেন্স লাগে যে কি গন্ডগোল করতে এসেছো, নতুন করে আবার কি গন্ডগোল পাকাবে, এটাই এটাই খুব ভয় হয়। তখন এ কথা শুনে মোনালিসা অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। তখন রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, একদম ঠিক হয়েছে, একদম একদম উচিত উচিত জবাব দিয়ে দিয়েছে বিহান। এভাবে এভাবে ওকে জব্দ করতে হবে, তা না হলে এই মেয়েটার তো লাজ লজ্জা নেই। ও আশা আবার শুরু করবে, নতুন করে আবার যাতায়াত শুরু করার কারণে এই নাটকটা করছে। আমরা কি বুঝি না? এই মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটাকে আর দেখতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না রেখে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা মোনা ম্যাডাম, তুমি এলে, তোমার দাদু কিছু বললো না? তোমার দাদু এলো না? তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি তো বিনা নিমন্ত্রণেই চলে এলাম, আমি কি জানতাম তোদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে? আমি শুধু শুনেছি যে তুই নাকি ফিরে এসেছিস, তাই আমি আর ঘরে বসে থাকতে পারিনি, ছুটে চলে এসেছি। যে কম্পাস ফিরে এসেছে, আমি কম্পাসের সঙ্গে গিয়ে দেখা করি, জাস্ট এইটুকুই। তুই ভেবেছিস কি যে আমি আমি এখানে তো তোদের মধ্যে কাবাবে হাড্ডি হতে এসেছি? সত্যি রে, তুই অনেকদিন ছিলি না তো, তাই অনেক কষ্ট হয়েছিল, তাই এসেছি। ভেবেছি যে কম্পাস ফিরে এসেছে, আমি বরং কম্পাসের সঙ্গে গিয়ে দেখা করে আসি। কিন্তু তোরা যদি অন্য কিছু মনে করিস, তবে তো আমার এখানে থাকাটা একদম বৃথা, তাই না? তাই আমি চলে যাচ্ছি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, না তুমি এসেছো যখন তোমাকে আর চলে যেতে হবে না। তুমি থাকো আমাদের অনুষ্ঠানে। আজকে তুমিও একটু মজা করো, এনজয় করো, তারপরে বাড়ি ফিরে যাবে। কোনো সমস্যা নেই কি কম্পাস, তোর সমস্যা আছে? তখনই কম্পাস বলতে থাকে, না মা, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যায় বিহানকে বলতে থাকে, বিহান ওর দাদুর সঙ্গে একটু কথা বলিস। ওকে ওকে দেখে শুনে ভালো দেখে একটি ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। যদি বিয়েটা হয়ে যায় তবে নিজেরটা নিজে বুঝতে পারবে। তখন একটু নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিল। মেয়েটার তো এখন বিয়ে দেওয়া উচিত, তাই না? অনেক তো বড়ই হয়ে গেল, অনেক তো বয়স হলো, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা মনে মনে বলতে থাকে, এদের এদের কাছে সবসময় আমাকে কি করে বিহানের জীবন থেকে সরাবে সেই চিন্তা, তাছাড়া আর এদের কাছে কোনো চিন্তা ভাবনাই নেই। আমি কিছুতেই কিছুতেই এখান থেকে যাব না। বিহানের জীবন থেকে আমাকে কেউ সরাতে পারবে না। বিহানের জীবনে আমি ছিলাম, আমি থাকবো। কম্পাসকে আমি যে করে হোক সরিয়ে দেব। একবার সরিয়েছিলাম,
কটা দিন তো শান্তিতে ছিলাম তাই না, আবার সরাবো আবার সরাবো, যে করেই হোক আমি আবার সরিয়ে দেবো। তোমরা তো কমলেশ চৌধুরীর ব্যাপারে কিছুই জানো না। কমলেশ চৌধুরী এমন ভাবে আঘাত আনবে না তোমাদের ওপর, তখন তখন এমনিতেই সবটা চারিদিকে শেষ হয়ে যাবে। কমলেশ চৌধুরী যে কি রকম একটা ফাঁদ পেতেছে তোমাদের জন্য, সেটা তো আমাদের কোনো ধারণাই নেই। এরপরে এরপরে দেখা যায় মোনালিসার এরকম ভাবনা দেখে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, কি ব্যাপার মোনা ম্যাডাম, কি ভাবছো? আবার ভাবছো কি করে এই অনুষ্ঠানটা পন্ডল করা যায়, তাই না? তুমি তো এটাই ভাবতে পারো, তাছাড়া তো আর কিছুই পারো না, তাই না? তখনই বিহান এসে মোনালিসার দিকে আঙুল তুলে বলতে থাকে, শোনো মোনালিসা, এখানে আছো তুমি মা বলেছে তাই, তাছাড়া আর অন্য কিছুই নয়। আর একটা কথা মাথায় রাখবে, এখানে থাকতে হলে কোনো গ্যাঞ্জাম করলে কিন্তু তোমার তোমার ভালো হবে না। এমন অবস্থা করবো না, একদম একদম এই বাড়িতে আসার রাস্তাটাই ভুলে যাবে, কথাটা যেন মাথায় থাকে। এ কথা শুনে মোনালিসা অনেক কষ্ট পায়। মোনালিসা মনে মনে বলতে থাকে, তুমি যাই বলো না কেন বিহান, তোমার জীবন থেকে আমাকে কেউ কখনো সরাতে পারবে না। তোমার জীবনে আমি ছিলাম, থাকবো, সবসময় থাকবো। আমি কখনোই কখনোই ছড়বো না। আমি আমি তোমাকে পেয়েই ছাড়বো। তুমি শুধু আমার ওই কম্পাসের হতে তুমি কখনোই পারবে না। কম্পাসকে তুমি কখনোই আপন করে পাবে না, কারণ আমি হতেই দেব না। আজকে আজকে আমি দেখিয়ে দেবো যে কম্পাসের থেকে আমি তোমার জীবনে পারফেক্ট বেশি। এরপরে এরপরে দেখা যায় কম্পাসকে কম্পাসকে পৃথা সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এলে বিহান কম্পাসের দিকে চোখ সরাতে পারে না। এটা দেখে অবাক হয়ে যায় মোনালিসা। এরপরে মোনালিসা মাহিকে ডাক দেয় আর বলতে থাকে, মাহি, তোমার কোনো লাল শাড়ি আছে? এরপরে মাহি বলতে থাকে, কেন মোনাদি, তুমি এরকম বলছো যে? তখনই মাহিকে মোনালিসা বলতে থাকে, আসলে আমি কোনো শাড়ি নিয়ে আসিনি তো, আমি একটু শাড়ি পরতাম, লাল শাড়ি থাকলে ভালো হতো। তখনই মাহি বলতে থাকে, আছে বাট ইউজ করা, আমি আগে ব্যবহার করেছি। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, যাই হোক, তোমার থাকলে আমাকে দিতে পারো, আমি একটু পড়তাম। এরপরে দেখা যায় মোনালিসা সেখান থেকে মাহির ঘরে চলে যায়। সেখানে গিয়ে সেম কম্পাস যেভাবে সেদিচ্ছে ঠিক সেভাবে সেজে গুজে নিচে চলে আসে। এটা দেখে অবাক হয়ে যায় মেঘমালা ও রশ্মিকা। রশ্মিকা বলতে থাকে, দেখেছো দেখেছো বড় বৌদি, ওই যে ওই মেয়েটা সে কিরকম সেজেছে, তুমি কি বুঝতে পারছো? কম্পাস যে লাল শাড়ি পরে এরকম করে সেজেছে, ঠিক সে কারণে ও ওরকম করে সেজেছে, যাতে ছোটদা ভাই ওকেও একটু দেখে। কিন্তু ছোটদা ভাই তো কম্পাস বলতেই পাগল, কম্পাসের দিকে ছাড়া কি আর ওর দিকে তাকাবে বলো? মেয়েটা সত্যি আর এখনো শুধরালো না। অনেক অনেক শুধরানোর চেষ্টা করা হলো, কিন্তু এই মেয়েটাকে শুধরানো গেল না, সবসময় নিজের স্বার্থে খুঁজে গেল। এরপরে দেখা যায় কম্পাস মজা করতে থাকে, বিহানকে বলতে থাকে, দেখুন আপনার আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড আপনাকে দেখানোর জন্য আমি যেভাবে সেজেছি ঠিক সেভাবেই সেজেছে। মনে হচ্ছে মাহির থেকে শাড়িটা চেয়ে নিয়েছে। এই বলে দেখা যায় কম্পাস হাসতে থাকে। তখনই বিহান বলতে থাকে, সত্যি তুমিও না সবসময় সবসময় হেজিটেট বোধ করো। তুমি একদম ভাববে না কম্পাস, আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবো, ওর দিকে আমি চোখ তুলে তাকাবো না। এই কথাটা তুমি মাথায় রেখো, এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তখন তখন কম্পাস বলতে থাকে, কথাটা যেন মনে থাকে, কোনোভাবে যেন ওর দিকে তাকানো না হয়। ওর দিকে যদি আমি তাকাতে দেখি না, চোখ দুটো একদম উপড়ে দেবো। তখনই বিহান বলতে থাকে, কেন তুমি আমার চোখ উপড়াবে কেন? তুমি কি আমাকে ভালোবাসো? তখনই কম্পাস চুপ হয়ে যায়, সেখান থেকে সরে গিয়ে মেঘমালা ও রশ্মিকার কাছে গিয়ে দাঁড়ায়। তখনই বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি, সেটা আর আমাকে বুঝাতে হবে না, এটা আমি খুব ভালো করে জানি। এরপরে দেখা যায় রশ্মিকা ও মেঘমালা কম্পাসকে বলতে থাকে, দেখেছিস কম্পাস, এই মেয়েটা তোকে তোর মতো সাজতে চেয়েছিল, যাতে বিহান বিহান ওকেও একটু দেখে, বিহান যাতে তোকে না দেখে ওকে দেখে। কিন্তু আমাদের বিহান তো তুই বলতেই পাগল, ওই দেখ এদিকেই তাকিয়ে আছে, তোর দিকে তাকিয়ে আছে, যা একটু ওর কাছে গিয়ে দাঁড়া। এখানে কেন এলি? এখানে আসার মানেটা কি, যা বলছি। এই বলে রশ্মিকা ও মেঘমালা দুজনে কম্পাসকে ধরে নিয়ে গিয়ে বিহানের পাশে দাঁড় করিয়ে দেয়। এরপরে দেখা যায় দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখনই বিহান কম্পাসের হাত ধরার চেষ্টা করে। তখনই কম্পাস বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবেন না, এসব কি হচ্ছে? এখানে সবাই আছে, সবাই দেখবে, তখন তখন ব্যাপারটা কেমন লাগবে না? এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, দেখলে তবে কি হবে, তুমি তো আমার বউ, আমি তো আর অন্য মেয়ের হাত ধরিনি, তাই না? আমি তো আমার বউয়ের হাত ধরেছি। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, সেটাও একটা কথা। আর মোনালিসা তো আপনার প্রেমিকা, ও তো যখন তখন সবার সামনে আপনার হাত ধরে ফেলে, তখন তো কোনো সমস্যা হয় না। তবে আমি তো আপনার ঘরের বউ, আমি ধরলেই বা কি হবে, তাই না? তখনই বিহান বলতে থাকে, একদম ঠিক বলেছো, তোমার পুরোপুরি অধিকার আছে আমার হাত ধরে রাখার। তখন তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আমার আমার ইচ্ছে নেই,
এভাবে সবার সামনে লোক দেখানো ভালোবাসার আমার কোনো ইচ্ছে নেই। যেটা ভালোবাসা থাকবে নিজেদের মধ্যে, দুজনের মধ্যে, দুজনের মনের মধ্যে। মানুষকে দেখিয়ে কি হবে বলেন? তখনই এই বলে কম্পাস সরে যায়। তখন ঋতুজা কম্পাসকে বলতে থাকে, সত্যি কম্পাস, তোকে যা সোয়াও লাগছে, তোকে দেখে আমি চোখ ফেরাতে পারছি না। তবে আমার ছেলেটা কি করে চোখ ফেরাবে বল? আমি তো চোখ ফেরাতে পারছি না। এ কথা শুনে কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, মা তুমিও না, তুমি যে কি বলো না। তখনই তখনই ঋতুজা বলতে থাকে, হয়েছে, আর লজ্জা করতে হবে না, অনেক লজ্জা পেয়েছো, এতটা লজ্জা পাবার কিচ্ছু হয়নি। তখনই তখনই কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, মা পুজোটা শুরু হবে কখন? তখনই ঋতুজা বলতে থাকে, একটু পরেই পুজো শুরু হয়ে যাবে, চিন্তা করো না, পুজো সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেলেই সবকিছু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে আজকে পুজোটা করবে তুমি আর আর বিহান, তুমি আর বিহান মিলে পুজোয় বসবে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, শুধু আমরা কেন, দিদি ভাই, দাদা ভাই ওরাও তো আছে, সবাই মিলেই বসি। তখনই তখনই দেখা ঋতুজা বলতে থাকে, পুজোয় তো সবাই বসবে, বাট তুমি আর বিহান বিহান দুজনে মিলেই পুজোর নিয়ম কানুন মানবে, সবকিছু তোমরা দুজনে মিলেই করবে। আসলে পুজোটা তোমার নামে তো করা হচ্ছে, তাই তোমার স্বামী হিসেবে তো বিহানের কিছু কর্তব্য আছে, তাই তোমাদের দুজনকে মিলে এই পুজোটা দায়িত্ব নিয়ে পালন করতে হবে। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু আমি ঠিকঠাক করে দেব। কিন্তু এই মেয়েটা এখানে কেন এসেছে, কোন মতলবে এসেছে, তুমি কি বুঝতে পারছো মা? তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, কোন মতলবে আসবে আমি তো বুঝতে পারছি না, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছি যে ওর দাদু ওকে পাঠিয়েছে যাতে যাতে ও এখানে আবার নতুন করে কিছু গন্ডগোল পাকাতে পারে। মুক্তি মুক্তি তো জেলে, তাই না? তখনই তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, একদম ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো, আমার মনে হয় ঠিক এই কারণেই ও এখানে এসেছে। এরপরে দেখা কম্পাস বলতে থাকে, যে কারণেই আসুক না কেন এখানে, এখানে কিন্তু ওর কোনো জায়গা নেই। ওকে ওকে পুজো শেষ হয়ে গেলেও বের করে দেবে মা। ওকে যত তোমরা মাথায় তুলবে, যত এখানে থাকার অনুমতি দেবে, ও দেখবে সবসময় গায়ে পড়ে পড়ে এখানে এসে থাকার চেষ্টা করবে, এখানে আসার চেষ্টা করবে। তাই তাই ওকে এখানে রাখার কোনো প্রশ্নই উঠে না, ওকে এখান থেকে বের করে দিতে হবে মা। আমার বিশ্বাস এসবের সঙ্গে মোনালিসা, সেনাপতি দুজনেই জড়িত আছে। আমাকে আমাকে মারার পেছনে, সবকিছুর পেছনে মোনালিসা ও সেনাপতি দুজনেই জড়িত আছে। তাই আমার মনে হচ্ছে যে এদেরকে কিছুতে এ বাড়িতে থাকতে দিলে চলবে না, কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে বলা যায় না। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না কম্পাস, সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক করে দেব আমি। তখন তখন কম্পাস বলতে থাকে, মা আমার একটাই চিন্তা, এই ব্যাংকের ব্যাপারটা নিয়ে, ব্যাংকের ব্যাপারটা কি সত্যি সত্যি সলভ করতে পারবো আমরা? তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, অখিলেশ সবটা দেখছে, লয়ারের সঙ্গে কথা বলছে, লয়ার কি বলে তারপরে তারপরে আমরা স্টেপ নিতে পারবো। এর আগে স্টেপ নিলে যদি কোনো ঝামেলা হয়ে যায়, তাই তাই অখিলেশ চাইছে না এর আগে কোনো স্টেপ নিতে। তখন তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, ঠিক আছে মা, তুমি একদম ভেবো না, সবকিছু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হতেই হবে, তা না হলে কি করে হবে, সবকিছু তো ঠিকঠাক করতেই হবে, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় কম্পাসের কথা শুনে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছিস, আমাদের আমাদের এই এই সমস্যাটার সমাধান না হলে আমাদের সবাইকে পথে বসতে হবে, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, আমাদের সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। কিন্তু কে এই বেইমানিটা করলো, কে এই কাজটা করলো, এটাই তো খুঁজে বের করা টাফ হয়ে দাঁড়াচ্ছে। এটা তো আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে।